ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে নানির বাড়ি এসেছে। আসা মাত্রই অদ্ভুত এক জিনিস সবসময় তার পিছু করতে শুরু করে। একদিন রাতে ঘুম থেকে উঠে ছোট্ট মেয়েটি দেখে তার রুমের সব ফার্নিচার শূন্যে ভাসছে এবং হঠাৎই কোনো একটা কিছু মেয়েটিকে টেনে আলমারিতে ঢুকিয়ে ফেলে। তারপর থেকে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা, এতক্ষণ বলছিলাম ডোন্ট কাম হোম নামের সদ্য রিলিজ পাওয়া থাই হরর সিরিজটি পার্সোনালি আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। সিরিজের এন্ডিংটা একদম অকল্পনীয় ছিল। সব মিলিয়ে মাইন্ড ব্লোয়িং একটা সিরিজ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্পটি। ঘড়িতে রাত 3:14। মিন নামের একটা ছোট্ট মেয়ে তার রুমে ঘুমাচ্ছিল। মিনের হঠাৎ ঘুম ভাঙলে তার মাকে পাশে দেখতে না পেয়ে মা মা বলে ডাকতে শুরু করে। তখন হঠাৎ অদ্ভুত কালো একটা ক্রিয়েচার রুমে উপস্থিত হয়। মিন চিৎকার করতে থাকে। ততক্ষণে মিনের মা বাড়ি মিনের চিৎকার শুনে তার রুমে আসে, কিন্তু লাভ হয় না। মিনের রুমের দরজা এমনি এমনি লকড হয়ে গিয়েছে। বাড়ির শত চেষ্টাতেও খুলতে পারছে না। মিন একটু পর খেয়াল করে দেখে রুমের সব জিনিসপত্র শূন্যে ভাসা শুরু করেছে। মিন তখন খাট থেকে নামতে গিয়ে নিচে পড়ে যায়। সেই কালো ক্রিয়েচারটি থেকে নিজেকে বাঁচানোর জন্য আলমারিতে লুকাতে চায়। হঠাৎ করে সেখানে অদ্ভুত আলো মিনকে টেনে ঢুকিয়ে ফেলে। সিন কাট হয়। কয়েকদিন আগের দৃশ্য দেখানো হয় আমাদের। এই হলো বাড়ি, মিনের মা। মিন গাড়ির পিছনে বসে আছে। মিন আর মিনের মা বাড়ি মিনের নানুর বাড়িতে যাচ্ছে। তবে এখানে বাড়ির মুখে অনেকগুলো দাগ লক্ষ্য করি আমরা, কিন্তু এই দাগ কিসের সেটা আমরা পরে জানতে পারবো। বাড়ি এখানে বারবার মিনকে গাড়ির পিছনের সিটে লুকিয়ে থাকতে বলে, কারণ সে চাইছিল না যে মিন যে তার সাথে আছে সেটা কেউ জানুক। এরপর বাড়ি প্রথমে পেট্রোল নেয়, এরপর একটা সুপার শপ থেকে কিছু প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে আবার রওনা দেয়। আর এই সময়টাতে সে যথাসম্ভব মিনকে সকল সিসিটিভি ক্যামেরা থেকে সরিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করছে এবং সে নিজেও সিসিটিভি ক্যামেরা থেকে লুকিয়ে থাকার চেষ্টা করছে। এখানে বাড়ি ব্যাংকক থেকে ডিরেক্ট গাড়ি চালিয়ে থাইল্যান্ডে এসেছে, কিন্তু কেন সে কার থেকে এভাবে লুকাচ্ছে সেটা আমাদের এখনোই জানানো হয় না। রাতে গাড়ি চালাতে চালাতে সে এতটাই টায়ার্ড হয়ে যায় যে গাড়ি ড্রাইভিং করা অবস্থায় সে ঘুমিয়ে পড়ে। এমন সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তখন সে গাড়ি এক সাইড করে রাতে গাড়িতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে এক পুলিশ অফিসারের ডাকে তার ঘুম ভাঙে আর সে আবার সেখান থেকে তার মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক পর্যায়ে বাড়ি আর মিন জারুকানান্থ নামের একটা বাংলো বাড়িতে এসে পৌঁছায়। এই বাড়িটি বাড়ির মায়ের বাড়ি। সে ছোটবেলায় এখানে থাকতো। সেখানে পৌঁছানোর পর আমরা দেখতে পারি বাড়িটি অনেক বড়। এরপর বাড়ি মিনকে একটি রুমে নিয়ে যায় যেখানে বাড়ি ছোটবেলায় থাকতো, কিন্তু মিন কেন জানি এখানে খুশি না, তার এখানে ভালো লাগছে না। তাই বাড়ি তার সাথে গল্প করতে করতে ব্যাগের কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখছিল। ঠিক তখনই হঠাৎ কেউ এসে দরজা নক করলে তারা দুজনই চমকে ওঠে। বাড়ির দরজা খুলতে যাওয়ার সময় মিনকে মানা করে সে যেন রুমের জানালার পর্দা না সরায়। এরপর বাড়ি গিয়ে দেখে সেখানে নতি চাচা হলো এখানকার গার্ডম্যান। বাড়ি যখন ছোট ছিল তখন থেকে নতি চাচা এই বাড়ির দেখাশোনা করেন এবং সে তার মায়ের ড্রাইভারও ছিল। আমরা দেখতে পাই নতি চাচা বাড়িকে দেখে অনেক বেশি চমকে ওঠে এবং গভীর চিন্তায় ডুবে যায়। বাড়ির ডাকে তার ভাবনা ভাঙে। সে বাড়ির কল পেয়ে বাড়ির জন্য প্রয়োজনীয় সব জিনিস এনে দিয়েছে। এখানে নতি চাচার এক চোখ অন্ধ। তো বাড়ি বাইরে নতি চাচার সাথে কথা বলার সময় নতি চাচা মিনের রুমের জানালাতে কাউকে দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। বাড়ি মনে করে নতি চাচা মিনকে দেখে ফেলেছে। পরে বাড়ি ঘরে গিয়ে মিনকে বকে দেয় যে সে বারণ করা সত্ত্বেও মিন কেন জানালার পর্দা সরিয়েছে, কিন্তু মিন বলে সে পর্দা সরায়নি। তারপরেও বাড়ি তার কথা বিশ্বাস করে না, কারণ বাড়িতে মিন আর বাড়ি ছাড়া আর কেউ তো নেই। তাহলে যদি মিন না সরায় তাহলে পর্দা আর কেই বা সরাবে। এরপর বাড়ি তার ব্যাগ নিয়ে তার নিজের রুমে চলে যায়। বাড়ির কাছে একটা পিস্তল সাথে অনেকগুলো টাকা ছিল। রাতে বাইরে বৃষ্টি শুরু হলে মিন জানালা বন্ধ করতে গেলে সেখানে একটি বদ্ধ রুম দেখতে পায়। মিন বাড়িকে এই রুমের কথা জিজ্ঞেস করলে বাড়ি বলে তার মা কখনোই তাকে এই রুমে যেতে দেয়নি, তাই এই রুমে কি আছে সেটা সে জানে না। এরপর মিন আর বাড়ি দুজন রাতের খাবার খেতে বসলে বাড়ি মিনকে জিজ্ঞেস করে যে তার এই বাড়িটি ভালো লেগেছে কিনা,
কিন্তু মিন বলে তার এখানে একদম ভালো লাগছে না। এমন সময় বিদ্যুৎ চলে যায়। মিন বাড়ির পিছনে আবার সে ভয়ঙ্কর ক্রিয়েচারটিকে দেখতে পায়, আর সে এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। বাড়ি মিনকে কোনো রকম স্বাভাবিক করে জেনারেটর রুমে যায় অন করার জন্য। আমরা দেখতে পাই বাড়ি অনুযায়ী জেনারেটরটি ছিল বিশাল বড়। এত বড় জেনারেটর সাধারণত কোনো বসত বাড়িতে রাখা হয় না। কারখানা বা অন্যান্য প্রফেশনাল জায়গাগুলোতে এত বড় জেনারেটর প্রয়োজন হয়। তো যাই হোক, বাড়ি দেখে তাদের জেনারেটরটি নষ্ট হয়ে গিয়েছে, তাই তারা দুজন রাতে মোম জ্বালিয়ে একসাথে ঘুমাতে যায়। মিন তার আলমারিতে একটা বই পায়, যেটা ছিল বাড়ির ছোটবেলার বই। বাড়ি সেটা মিনকে পড়ে শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বাড়ি মিনের সাথে লুকোচুরি খেলে, যাতে করে মিনের এখানে ভালো লাগতে শুরু করে। তো খেলার এক পর্যায়ে বাড়ি মাস্ক পরা ছোট্ট একটা মেয়েকে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে দেখে। মেয়েটি দেখতে একদমই মিনের মতো ছিল। বাড়ি মেয়েটার পিছু করতে করতে স্টাডি রুমে গিয়ে দেখে ছোট্ট মেয়েটি টেবিলে বসে ছবি আঁকাআঁকি করছে। সেখানে হঠাৎ মিন চলে আসলে বাড়ি দেখে সেখানে কেউই নেই। রাতে বাড়ি তার নিজের বাড়িটি ঘুরে ঘুরে দেখার সময় বাড়ির ঝুমকো লাইটের দিকে নজর যায়। ঝুলন্ত লাইটটি নেই। আচ্ছা, এই ঝুলন্ত লাইটের তারটি মনে রাখবেন। তো রাতে মিন আবারও ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। বাড়ি এবারও তাকে কোনো রকম ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে বাড়ি আবারও সেই পিচ্ছি মেয়েটিকে দেখতে পায় তার ঘরে। বাড়ি বুঝতে পারে না মেয়েটিকে। এরপর বাড়ি মিনকে নিয়ে বিচে যায়, যাতে করে মিনের মন ভালো হয়ে যায়। তখন নতি চাচা ফোন দিলে সে নতি চাচাকে মেয়েটির কথা জিজ্ঞেস করে। নতি চাচা বলে যে এইরকম কোনো বাচ্চা সেখানে থাকে না। বাড়ি ফেরার পর বাড়ি আবারও সেখানে মাস্ক পরা মেয়েটিকে দেখতে পায়। মেয়েটির পিছনে গেলে সেখানে আর কাউকে খুঁজে পায় না। আবার মিনের কাছে ফিরে আসলে মিনকে না পেয়ে বাইরে খুঁজতে আসলে দেখে মিন অদ্ভুতভাবে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। আমরাও গাছের পিছনে একটা হাত দেখতে পাই। মিন এই কথা বাড়িকে বললে বাড়ি সেখানে কাউকে দেখতে পায় না। বাড়ি তার মায়ের স্টাডি রুমে অনেকগুলো ড্রয়িং কিট সহ আঁকা অনেকগুলো ছবি দেখতে পায়, কিন্তু এগুলো কে এঁকেছে সেটা তার মনে পড়ছে না। রাতে মিন বাড়ির সাথে খেতে বসলে আবারও কারেন্ট চলে যায়। অন্ধকারের মধ্যে মিন আবারও ওই কালো ছায়াটিকে দেখে ভয় পেয়ে যায়। বাড়ি তাকে শান্ত করার চেষ্টা করে। ঘুমানোর সময় তাকে জিজ্ঞেস করে যে সে কেন বারবার ভয় পাচ্ছে। মিন তাকে বলে যে সে এখানে আসার পর থেকে কেউ একজনকে দেখছে যে সব সময় তার পিছু করছে, কিন্তু এখানে বাড়ি ওই ছোট্ট মেয়েটি ছাড়া আর কাউকে দেখতে পায় না। এরপর বাড়ি মিনকে জিজ্ঞেস করে সে দেখতে কেমন। তখন মিন তাকে একটি স্টিকারের মুখ কালো রং করে দিয়ে বলে সে যাকে দেখে তা একদম এই স্টিকারটির মতো। এবারও বাড়ি কোনো রকম মিনকে আবার ঘুম পাড়িয়ে দেয়। মিনকে ঘুম পাড়িয়ে দিয়ে সে নিচে চলে যায়। এখানে বাড়ি অনেক বেশি মেন্টাল প্রেশারে ছিল। তার অতীতের কথা বারবার মনে পড়ছিল, যেখানে সে কেউ একজনকে গান পয়েন্টে নিয়ে রেখেছে। মনে হচ্ছে বাড়ি কাউকে খুন করে এখানে পালিয়ে এসেছে। এরপর বাড়ি অস্থির হয়ে পড়ে এবং ড্রিঙ্ক করতে শুরু করে। ড্রিঙ্ক করতে করতে সে তখন টেবিলেই ঘুমিয়ে পড়ে। আর তখনই হঠাৎ মিন উপর থেকে চিল্লাতে শুরু করে। বাড়ি উপরে গিয়ে দেখে মিনের রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে। বাড়ি দরজা খোলার বৃথা চেষ্টা করতে থাকে। এদিকে রুমের ভিতরে মিন খাট থেকে নামতে গেলে অনেক নিচে পড়ে যায়। খাটসহ রুমের বাকি ফার্নিচার শূন্যে ভাসছিল। মিন সেখানে ওই মহিলার আত্মাটাকেও দেখতে পায়, যেটা ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করে। মিন ভয় পেয়ে আলমারিতে ঢুকে পড়লে হঠাৎ সেখানে পেছন থেকে কেউ একজন এসে মিনকে টেনে ভিতরে নিয়ে যায়। সাথে সাথে আলমারির দরজাও বন্ধ হয়ে যায়। এরপর বাড়ির রুমের দরজাও খুলতে পারে। বাড়ির রুমে ঢুকে দেখে তাদের খাট শূন্যে ভাসছে। বাড়ি ঢুকার সাথে সাথে সবগুলো ফার্নিচার মাটিতে পড়ে যায়, কিন্তু সেখানে কোথাও মিন ছিল না। সারা বাড়ি খুঁজেও সে মিনকে খুঁজে পায় না। বাড়ি পাগলের মতো করে মিনকে খুঁজতে থাকে। মিন বাড়ির কোথাও নেই। বাড়ি পুলিশ কমপ্লেন করলে পরদিন সকালে মিস ফা নামের একজন প্রেগনেন্ট পুলিশ অফিসার আসে ইনভেস্টিগেশনের জন্য। ঘরে ঢোকার সময় ফা মিন আর বাড়ির জুতা দেখতে পায়। উপরে ঝুমকো লাইটের জায়গায় সেটি ছিল না এবং তার নিচ বরাবর টাইলস ভাঙা ছিল। এরপর ফা বাড়িকে মিনের ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করতে শুরু করে। মিনের বাবার কথা জিজ্ঞেস করলে বাড়ি বলে যে তারা একসাথে থাকে না, দীর্ঘ কয়েক বছর ধরে তারা আলাদা থাকে। ফা তখন মিনের ছবি দেখতে চাইলে বাড়ি তাকে কোনো ছবি দিতে পারে না, কারণ বাড়ি পুরাতন মোবাইল ফেলে দিয়েছে, আর এজন্যই নতুন মোবাইলে মিনের কোনো ছবি নেই। ফা তখন সোশ্যাল মিডিয়া থেকে নিতে বললে বাড়ি জানায় সে সোশ্যাল মিডিয়া ইউজ করে না।
এরপর ফা তাকে মিনের হারিয়ে যাওয়ার সময় জানতে চাইলে ফারি তাকে জানায় 3টার সময় মিন হারিয়েছে। ফা জানায় সে এতটা শিওর কেমনে। ফারি তাকে বলে হলের ঘড়িতে তখন 3টার ঘন্টা বেজেছিল, তাই বাড়ির সবকিছু স্পষ্ট মনে আছে। কিন্তু ফা দেখতে পায় হলের ঘড়িটি নষ্ট পড়ে আছে। এরপর মিনের রুমে যাওয়ার পর সেখানে খাটসহ বাকি জিনিসপত্র সবকিছু ভাঙা ছিল। ফা এই ব্যাপারে জিজ্ঞেস করলে বাড়ি জানায় সে যখন রুমে এসেছিল তখন সবকিছুই শূন্যে ভাসছিল। এই কথা শুনে ফা বাড়িকে পাগল ভাবতে শুরু করে। এরপর ফা জেনারেটর রুমে গেলে এত বড় জেনারেটর কেন জানতে চায়। বাড়ি বলে সে জানে না, তার মা এই জেনারেটরটি লাগিয়েছিল, কিন্তু কেন লাগিয়েছিল সেটা সে জানে না। বাড়ি পুলিশকে জানায় যে মিন গতকাল জঙ্গলে কাউকে দেখতে পেয়েছিল, কিন্তু পুলিশ সেখানে কারো থাকার চিহ্ন খুঁজে পায় না। এরপর সেখানে নতি চাচা আসে। নতি চাচা আসলে ফা জিজ্ঞেস করে যে সে মিনকে দেখেছে কিনা। তখন নতি চাচা শকিংলি বলে যে বাড়ি তো এখানে একা এসেছে, তাহলে মিন আসবে কোত্থেকে। এতে ফার সন্দেহ হয় যে আসলেই কি বাড়ির কোনো মেয়ে আছে, কারণ এখন পর্যন্ত মিনের কোনো এভিডেন্স দিতে পারেনি বাড়ি, এমনকি তার কাছে মিনের কোনো ছবি পর্যন্ত নেই। তখন ফা মিনকে তার একটি নাম্বার দিয়ে বলে যে সে আগে মিনের কোনো প্রুফ নিয়ে রাখতে, তারপর প্রয়োজনে ফাকে এই নাম্বারে ফোন করে জানাতে বলে। এরপর ফা সহ বাকি পুলিশ অফিসাররা সেখান থেকে চলে যায়। বাড়ি তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে মিন আসলেই আছে, কিন্তু পুলিশ কোনো এভিডেন্স ছাড়া এই কথা বিশ্বাস করতে রাজি হয় না। বাড়ির নতি চাচাকে জিজ্ঞেস করে যে সে সেদিন যদি মিনকে না দেখে থাকে তাহলে সে হঠাৎ কি দেখে চমকে গিয়েছিল। নতি চাচা এর উত্তর দেয় না। সে সেখান থেকে চলে যাওয়ার সময় আমরা খেয়াল করি তার পেছনে মিনের রুমে ওই কালো ছায়াটি, অর্থাৎ সেদিন হয়তো নতি চাচা এই কালো ছায়াটিকে দেখেই ভয় পেয়েছিল। অন্যদিকে মিসফা বাড়ির বিষয়টা একটু খতিয়ে দেখতে চায়, তাই সে বাড়ির বলা সেই জায়গাগুলোতে যায় যেখানে সেদিন রাতে বাড়ি আসার সময় গিয়েছিল। প্রথমে পেট্রোল পাম্পে যায়, সিসিটিভি ফুটেজ নেই, আর ওই ছেলেটিকেও জিজ্ঞেস করে যে ছেলেটি সেদিন রাতে বাড়ির গাড়িতে পেট্রোল দিয়েছিল। ছেলেটি বলে সেদিন বাড়ি একাই ছিল, বাড়ির সাথে কোনো বাচ্চা ছিল না। এরপর সেই সুপার শপেও যায় যেখানে বাড়ি গিয়েছিল, কিন্তু সেখানেও বাড়িকে তারা একলা দেখতে পায়। গাড়িতে তারা বাড়িকে একা একা কথা বলতে দেখে। সব সিসিটিভি ফুটেজ চেক করার পরেও মিনকে পুলিশ কোথাও দেখতে পায় না। এরপর ফা স্টেশনে এসে বাড়ি সম্পর্কে অনলাইনে ঘাটাঘাটি করলে দেখতে পায় বাড়ির আসলেই একটা মেয়ে আছে। এই দেখে ফা পুরোদমে ইনভেস্টিগেশন শুরু করে। ফা প্রথমে নতি চাচার কাছে যায় এবং বাড়ির পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর নতি চাচার চোখ এমন কেন জানতে চাইলে সে বলে অনেক বছর আগে এক পাগল মহিলা জারুক আনন্দ পরিবারে এসে তাদের উপর হামলা করে। তখন তাদেরকে বাঁচানোর জন্যই নতি চাচা ওই মহিলাটিকে আটকাতে গেলে পাগল মহিলাটি তার চোখে কাচের টুকরো ঢুকিয়ে দেয়। তখন মিসফা জিজ্ঞেস করে যে পুলিশরা ওই পাগল মহিলাটিকে ধরতে পেরেছিল কিনা। তাকে ধরার আগে সে দোতলার ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। এরপর সেখানে থাকা অ্যালবাম দেখে মিসফা সেখানের ছবি দেখার সময় হঠাৎ করে একটা ছোট মেয়ের ছবি দেখে জিজ্ঞেস করে এটাকে। আমরা দেখে অবাক হই যে বাচ্চাটি দেখতে একদমই মিনের মতো ছিল, কিন্তু নতি চাচা বলে যে এই বাচ্চাটা হলো বাড়ি। এদিকে বাড়ি তার মায়ের স্টাডি রুমে একজন পুরুষ আর একটা বাচ্চা মেয়ের ছবি খুঁজে পায়, যেটা সেখানে কেউ একজন লুকিয়ে রেখেছিল। তখন বাড়িকে পুলিশ স্টেশনে ডাকে মিসফা। বাড়ি পুলিশ স্টেশনে গেলে মিসফা তাকে সব সিসিটিভি ফুটেজ দেখায় যে কোথাও মিনকে তারা খুঁজে পায়নি। বাড়ি বলে মিন পিছনের সিটে ছিল। তখন ফা তাকে তার ছোটবেলার ছবি দেখালে বাড়ি বলে এটাই তো মিনের ছবি, কিন্তু ফা বলে এটা বাড়ির ছবি। সব এভিডেন্স বাড়ির বিপক্ষে ছিল। তখন মিসফা উল্টো বাড়ির উপর সন্দেহ করে বসে। সে উল্টো বাড়িকে জিজ্ঞেস করে যে সে কিছু করেছে কিনা তার মেয়েকে। এই প্রশ্নে বাড়ি অনেক বেশি ঘাবড়ে যায়। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে বাড়ি তার স্বামী অত্যাচারীর উপর গান পয়েন্ট করে রেখেছে। বাড়ির মুখে অনেক আঘাতের চিহ্ন। তখন বাড়ি সত্যি সত্যি গুলি চালিয়ে দেয়, কিন্তু গুলি অত্যাচারের গায়ে লাগে না। গুলিটি পাশে থাকা আলমারিতে গিয়ে লাগে। তবে ওই আলমারিতে মিনও ভয়ে লুকিয়েছিল, কিন্তু মিনের গায়ে লাগে না। এসব কথা মনে পড়লে বাড়ি কনফিডেন্সের সাথে বলে যে মিনকে সে কিছুই করেনি, মিন একদম ঠিক আছে এবং তার সাথেই ব্যাংকক থেকে এখানে এসেছে। আর বাড়ি এখানে তার স্বামী অত্যাচার থেকে বাঁচার জন্যই পালিয়ে এসেছে। এসব কিছু শুনে ফা অত্যাচারকে ফোন দিতে বলে মিনের ছবির জন্য।
বাড়ি উঠতে চাইকে ফোন দিলে মিনের হারিয়ে যাওয়ার কথা শুনে তার উপর রাগারাগি শুরু করে সে। কিন্তু ফায়ের কথা অনুযায়ী পরে মিনের একটা ছবি পাঠায়। মিনের ছবি দেখে ফা বুঝতে পারে যে আসলেই মিন আছে এবং বাড়ি ছোটবেলায় দেখতে যেমনটা ছিল মিনও দেখতে হুবহু একই রকম হয়েছে। এরপর ফা বিশ্বাস করে যে মিন আসলেই হারিয়ে গিয়েছে। তখন ফা গ্রামবাসী এবং পুলিশ নিয়ে বাড়ির ঘরের পাশের জঙ্গলটিতে খুঁজতে চলে যায়। কিন্তু সেখানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তারা মিনকে খুঁজে পায় না। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে এবং বৃষ্টি আসার কারণে ভারি ফাকে নিয়ে তার ঘরে চলে যায়, কারণ ফা নিজেও প্রেগনেন্ট ছিল। তো ঘরে ফিরে ফা এদিক ওদিক হাঁটাহাঁটি করার সময় ওই বন্ধ রুমটিকে খেয়াল করে। বাড়ি জানায় এই রুমে তার মা তাকে কখনো যেতে দেয়নি এবং ঘরের অন্যরাও কেউ কখনো সেখানে যেত না। তখন বাড়ি ফার কথা মতো সেই তালাটি খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। তাই তারা সেই তালাটি ভেঙে ফেলে। দরজা খোলার পর তারা দুজনই শকড হয়ে যায়, কারণ সেখানে একটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়িটা তাদেরকে বেসমেন্টে নিয়ে যায়। তারা সেখানে নামার সময় আমরা তাদের পিছনে ওই আত্মাটিকেও দেখতে পাই, যেটা সবসময় মিন দেখতে পেত। নামার পর তারা আরও বেশি শক হয়ে যায়, কারণ সেখানেও ছিল অনেক বড় একটা মেশিন এবং সেখানে ফ্লোরে কারো রক্ত পড়ে আছে। রক্তগুলো শুকিয়ে গেছে। রক্তের আশেপাশে রয়েছে অনেকগুলো কাচের টুকরো, আর সেখানে রাখা মেশিনগুলো ভাঙা ছিল। রুমটি দেখে বোঝা যাচ্ছিল যে সেখানে বাড়ির মা একটা ল্যাব বানিয়ে রেখেছিল। সেখানে কাপড় দিয়ে ঢাকা একটা এক্সপেরিমেন্ট বক্সও ছিল, যেটাতে কোনো মানুষ বা অন্যান্য প্রাণীকে রেখে এক্সপেরিমেন্ট করা হতো। আর বক্সটির গ্লাসগুলো ছিল ভাঙা। ফাদ ধরে নেয় যে এখানে কাউকে রেখে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। সে এখান থেকে পালানোর জন্য গ্লাসগুলো ভেঙেছিল, আর শুকানো রক্তগুলো হয়তো ওই ব্যক্তির। তারপর ফাদ সেখানে বাকি পুলিশ অফিসারদেরকেও নিয়ে আসে এবং সব জায়গায় ভালো করে খোঁজাখুঁজি শুরু করে যে কোনো ক্লু পায় কিনা। সেখানে ওই বক্সটির উপর একদম সার্কেল করা একটা কালো দাগ দেখতে পায় তারা ঠিক এর উপরের রুমে গিয়ে দেখে সেই রুমের ফ্লোরেও একই রকম দাগ। আবার একই রকম দাগ সেকেন্ড ফ্লোরে মিনের রুমে থাকা আলমারির নিচেও দেখা যায়। দাগটা দেখতে আগুনের পোড়া দাগের মতো। এরপর ঘরের ইনভেস্টিগেশন শেষ করার পর ফা হসপিটালে যায় তার চেক আপ করতে। চেক আপ করে বের হওয়ার পর দেখে সেখানে তানাই হলো তার সিনিয়র অফিসার, যার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, এবং এই বাচ্চাটিও ছিল তানাইয়ের। কিন্তু তানাইয়ের আরও একটি সংসার ছিল, সেখানেও তার একটি সন্তান আছে। এখানে তানাই ফাকে ডেকে গাড়িতে তুলে তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে সে ফা এবং তার বাচ্চার সবসময় খেয়াল রাখবে, কারণ তার মনে কোথাও না কোথাও ফা এবং ফায়ের সন্তানের জন্য মায়া ছিল। তানাই ফায়ের সাথে দেখা করার পর সেখান থেকে চলে যায়। ফাও মন খারাপ করে তার ঘরে চলে আসে, কারণ তার বাচ্চা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তানাই কখনো তার বাচ্চাকে তার নাম দিবে না এবং দুনিয়ার সামনে কখনো তার বাচ্চা বলে স্বীকৃতি দিবে না। এজন্য ফা মনে মনে অনেক বেশি চিন্তিত ছিল। অন্যদিকে বাড়িও তার বাচ্চা মিনকে মিস করছিল। রাতে বাড়ি গোসল করার সময় ঘরের মধ্যে কারো উপস্থিতি টের পায়। সে ভাবে হয়তো কেউ ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এরপর বাড়ি মিস ফায়ের দেওয়ার নাম্বারে কল করে মিস ফাকে সব কিছু খুলে বলে, আর বলে যে কেউ একজন তার ঘরে ঢুকে পড়েছে এবং মিস ফাকে বলে যে কেউ যদি এসে থাকে তাহলে সে তার কাছে থাকা গুলি দিয়ে তাকে শ্যুট করবে। ফা অবাক হয়ে যায় যে তার কাছে গুলি কোথা থেকে এসেছে। ফায়ের সাথে কথা বলতে বলতে ভারি ফায়ের নাম্বারের কাগজটি তার পকেটে ঢুকিয়ে নেয় এবং ফায়ের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সে আবারও ওই মাস্ক পরা বাচ্চাটিকে দেখতে পায়। বাচ্চাটির পিছু করতে করতে সে মিনের রুমে থাকা আলমারির সামনে চলে আসে। আলমারির সামনে আসার সাথে সাথে আলমারির দরজার মধ্যে থেকে হঠাৎ করে বাড়িকে কেউ টান দেয়। আমরা দেখতে পাই সে প্রথমে কোনো একটা জায়গায় শূন্যে ভাসছে এবং পরবর্তীতে তার চোখ খুললে দেখতে পায় সে ওই এক্সপেরিমেন্ট বক্সটির মধ্যে। তো এতটুক পর্যন্ত এই সিরিজের 3টি এপিসোড শেষ হয়, আর এর পরের এপিসোডগুলোতে আমরা ভানিতার পয়েন্ট অফ ভিউ থেকে পুরো কাহিনীটি জানতে পারবো। তো এরপর আমাদেরকে 1991 সালের সময়ে নিয়ে যাওয়া হয়, যেখানে ভানিতা তার মেয়ে ভারি এবং স্বামী ভাটকে নিয়ে জারুকানান্দ হাউসে থাকতো। আচ্ছা, এখন আপনারা বাড়িকে দেখে হয়তো একটু কনফিউজড হয়ে যাবেন, কারণ যে ছোট্ট বাড়ির ছবি আমরা দেখেছিলাম এই বাড়ি তার মতো একদমই না, কেননা সেটা আমরা সামনেই জানতে পারবো। তো বানিতা এখানে পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনিয়ার ছিল
বানিতা তার কাজে এতটাই মগ্ন থাকতো যে সে ছোট বাড়ি এবং তার স্বামীকে একেবারে সময় দিতে পারতো না। তো একদিন সময় করে বানিতা এবং বাট দুজনই বাড়িকে নিয়ে বিচে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঠিক সেই সময় বানিতার প্ল্যান্ট থেকে কল আসে যে সেখানে কিছু ইলেকট্রিক ত্রুটির কারণে মেশিন ঠিকভাবে কাজ করছে না, তাই তাকে এক্ষুনি প্ল্যান্টে যেতে হবে। তাই সে দ্রুত বাড়িকে ওভাবে রেখে পাওয়ার প্ল্যান্টে চলে যায়। ছোট বাড়ি বানিতাকে এভাবে যেতে দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ অনেকদিন পর সে তার বাবা মায়ের সাথে বেড়াতে বের হবে। তখন নতি চাচা বানিতার ড্রাইভার ছিল এবং নতি চাচার স্ত্রী বাড়িকে দেখাশোনা করত। বানিতা প্ল্যান্টে যাওয়ার পর সেখানে ইলেকট্রিক্যাল প্রবলেম চেক করার সময় হঠাৎ সেখানে অদ্ভুত একটা সার্কেল ধোঁয়ার মতো একটা মেঘের সৃষ্টি হয়। বানিতা বুঝতে পারে না এখানে কি হচ্ছে। বানিতা সেটা অবাক চোখে তাকিয়ে দেখে। হঠাৎ সেখান থেকে কারো একটা ভাঙা পায়ের জুতো এসে পড়ে। বানিতা বুঝতে পারে না এটা কিভাবে এখানে এসেছে। কিছু সময় পর সার্কেলটা অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে বানিতা এটার পিছনে লেগে পড়ে যে এটা কি হলো আর কেন হলো সেটা বের করতে। সে তার কাজে এতটাই মগ্ন হয়ে যায় যে তার মেয়েকে ভুলে যায়। একদিন রাতে কাজ করার সময় বানিতার কাছে বাড়ি আসে তাকে গল্পের বই পড়ে শোনানোর জন্য, কিন্তু বানিতা তাকে উল্টো বকা দিলে বাড়ির রুমে এসে কান্না করতে শুরু করে। তখন বাড়িকে তার বাবা এসে গল্প পড়ে শোনালে সে ঘুমিয়ে পড়ে। আর এই গল্পের বইটি সেই গল্পের বই যেটা শুরুতে মিন ওই আলমারিতে পেয়েছিল, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি এই বাড়ির গল্পের বই। রাতে এই বিষয়ে বাট বানিতার সাথে কথা বললে বানিতা উল্টো ভাটের সাথে ঝগড়া করতে শুরু করে। পরদিন ভাট বাড়ির মন রাখার জন্য বানিতাকে জোর করে বিচে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়, যেখানে বানিতার মুড একদমই ভালো ছিল না। তো এক পর্যায়ে গাড়িতে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে বানিতা গাড়ি থেকে নেমে যায়। এতটুকুতে একটা ট্রাক এসে বাড়ির গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দেয়, যেখানে স্পটেই গাড়িতে থাকা বাড়ি এবং বাট দুজনেই মারা যায়। এতে বানিতা মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে, কারণ যা হয়েছে সবকিছুই বানিতার কারণেই হয়েছে। সে যদি গাড়ি থেকে না নামতো তাহলে হয়তো এত বড় অ্যাক্সিডেন্টটা হতো না। বাড়ি এবং বাট দুজনেই আজ বেঁচে থাকতো। একই সাথে তার অনেক রিগ্রেট ফিল হচ্ছে, কারণ সে তার পরিবারকে অনেক বেশি অবহেলা করেছে। আস্তে আস্তে বানিতার মানসিক অবস্থার অবনতি হওয়া শুরু করছে। সে এতটাই হতাশ হয়ে যায় যে একদিন সে পুলের উপর থেকে সাগরে লাফ দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে পুলে দাঁড়ানোর পর দেখা যায় সেখানে ওই দিনের মতো সার্কেল কালো মেঘ আবার এসেছে। আর ঠিক তখনই বানিতার পায়ে থাকা হিলটি ভেঙে ওই সার্কেলে পড়ে যায়। বানিটা বিষয়টা দেখে অবাক হয়ে যায় এবং তার মনে পড়ে যে সেদিন যে জুতোটা পেয়েছিল সেটিও ঠিক এইরকম ভাঙা জুতোর মতোই ছিল। বানিতা বুঝতে পারে যে সে তার অজান্তে একটা টাইম ট্রাভেলিং পোর্টাল ইনভেনশন করে ফেলেছে। বানিতা বুঝতে পারে যে আজকে যে জুতোটি সে ওই পোর্টালে ফেলেছিল সেই জুতোটি সেদিন বানিতা পেয়েছিল। বানিতার মাথায় আসে যে সে হয়তো অতীতে গিয়ে তার স্বামী এবং মেয়েকে ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করতে পারবে। এরপর থেকে সে ওই কাজে লেগে পড়ে। তাদের বাড়ির বেসমেন্টে সে একটা ল্যাব বানায় এবং বড় থেকে একটা জেনারেটর লাগায়, যাতে করে ল্যাবে কোনো ধরনের পাওয়ার ইস্যু না আসে। অর্থাৎ বেসমেন্টের নিচে ল্যাবটি বাড়ির মা বানিতাই বানিয়েছিল এবং কোনো মানুষ এক্সপেরিমেন্ট করার জন্য নয়, বরং সেখানে টাইম ট্রাভেল করার জন্য। আর এজন্যই এত বড় জেনারেটরটি লাগিয়েছিল, যেটা আমরা শুরুতে বাড়িকে ছাড়তে দেখেছিলাম। তো এরপর বানিতা সেখানে তার কাজ করা শুরু করে এবং এক্সপেরিমেন্ট করতে করতে সে ওই রকম আরও একটি পোর্টাল বানিয়ে ফেলে। এরপর বানিতা ওই এক্সপেরিমেন্ট বক্সে ঢুকে কিছু সময় পর দেখা যায় পোর্টালটি অদৃশ্য হয়ে যায়। তখন বানিতা রাগের মাথায় বের হয়ে মেশিনের উপর বাড়ি দিতে থাকে। আর ঠিক তখন পোর্টালটি আবার খুলে যায়। কিছু সময় পর পোর্টালটি আবার বন্ধ হলে দেখা যায় বক্সের ভিতরে ছোট্ট একটা বাচ্চা। আর আমরা দেখতে পাই এই বাচ্চা আর কেউ না, সেটা ছিল মিন। অর্থাৎ মিন ওই পোর্টালের সাহায্যে টাইম ট্রাভেল করে একই করে 1992 সালে চলে এসেছে। মানে সেদিন রাতে কোনো ভূত বা আত্মা মিনকে হন্ট করেনি। সে টাইম ট্রাভেল করে 1992 সালে চলে গিয়েছে। আর যেহেতু মিন অন্য সময়ে চলে এসেছে, তাই মিনকে সেদিন ফা আর পুলিশ কেউ খুঁজে পায়নি। এরপর বানিতা অবাক হয়ে যায় যে এই ছোট মেয়েটি কোথায় থেকে এখানে এসেছে। বানিতা মিনকে নিয়ে রুমে শুইয়ে দেয়।
মিনের জ্ঞান ফেরার পর সে তার মা বাড়িকে চারপাশে খুঁজতে শুরু করে। বাড়িকে কোথাও খুঁজে না পেয়ে অঝরে কাঁদতে থাকে সে। তখন বানিতা তাকে শান্ত করে গোসল করিয়ে দেয়। বানিতার মেয়ে বাড়ির কাপড়ও পরিয়ে দেয় তাকে। শপিং মলে নিয়ে গিয়ে অনেকগুলো কাপড় কিনে দেয়। সেখানে মিন ওই রকম একটি স্টিকার দেখতে পায় যেগুলো সে যখন প্রথমে জারুকানান হাউসে এসে পেয়েছিল সেরকম, এবং সেখানে সে ওই রকমই একটা মাস্ক খুঁজে পায় যেরকম মাস্ক পরা ছোট মেয়ে বাড়ির শুরু থেকে জারুকানান হাউসে দেখতে পাচ্ছিল। অর্থাৎ এখানে বাড়ির শুরু থেকে যে ছোট্ট মেয়েটিকে দেখতে পাচ্ছিল সেটা 1992 সালে থাকা মিন। 1992 সালে থাকা মিনকে বাড়ি 2024 সালে দেখতে পাচ্ছিল। রাতে খাবার টেবিলে মিন ভয়ে ভয়ে খাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল হয়তো ভয়ঙ্কর আত্মাটা আবার আসবে। খাওয়ার পর মিন আবারও তার মায়ের কাছে যেতে চাইলে বানিতা মিনের বলা ফোন নাম্বারে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কল ঢুকে না। কল না ঢুকারই কথা, কারণ নাম্বার তো খোলা আছে 2024 সালে, আর সেই নাম্বারে তো 1992 সাল থেকে কল দিলে কল যাবে না। মিন তার মায়ের জন্য অনেক মন খারাপ করে, তাই বানিতা সবসময় তাকে সবচেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করছিল। সবসময় সে তার সাথে খেলাধুলা করে, তাকে গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়, সবসময় মিনের সাথেই থাকে। মিনের মধ্যে সে তার মেয়ে বাড়িকে খুঁজে পাচ্ছিল। আস্তে আস্তে বানিতার মানসিক অবস্থাও উন্নতি হওয়া শুরু করে, কিন্তু মিন বানিতার সাথে মিশলেও মনে মনে সে তার মা বাড়িকে খুব মিস করছিল। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন বানিতা মিনকে নিয়ে বিছে গেলে নতি চাচা মেয়েটির বাবা মা সম্পর্কে জানতে চাইলে বানিতা অনেক রুডভাবে বলে যে মেয়েটি তার ভাগ্নি। তার বাবা মা মিনকে বানিতার কাছে দিয়ে গিয়েছে, কারণ টাকার অভাবে তারা মিনকে দেখাশোনা করতে পারছিল না। এদিকে মিন তার মা বাড়িকে অনেক বেশি মিস করছিল, যার কারণে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিল। অন্যদিকে বানিতাও বুঝতে পারে যে মিন কখনো তার মেয়ে হতে পারবে না। তখন সে চিন্তা করে যে আবার পাস্টে গিয়ে তার নিজের মেয়েকে বাঁচানোর চেষ্টা করবে। সে আবারও ল্যাবে যায় টাইম ট্রাভেল করতে, কিন্তু উল্টো পোর্টাল খোলার পর সেখানে 2024 সালের বাড়ি অর্থাৎ মিনের মা বাড়ি চলে আসে। অর্থাৎ 2024 সালে বাড়ি ওই আলমারির সামনে আসার পর ওই পোর্টালটি খুলে যায়, আর গ্র্যাভিটি বাড়িকে অ্যাট্রাক্ট করে ঢুকিয়ে ফেলে। আর বাড়ি টাইম ট্রাভেল করে 2024 সাল থেকে 1992 সালে চলে আসে। বাড়িতে নিজেও জানে না যে সে কি করছে। তখনকার টেকনোলজি এতটাও আপডেট ছিল না যে কোন সময় যাবে সেটা লিখে দিবে বা সেট করবে, যার কারণে বানিতা আন্দাজে পোর্টাল ওপেন করছিল। আর সেটা 2024 সালে গিয়ে আলমারির সামনে যাকে পাচ্ছিল তাকেই নিয়ে আসছে, কারণ ওই পোর্টালটি ল্যাবরুমে যে জায়গায় ওপেন হয় সেখানে ঠিক উপরেই হলো মিনের রুমটি, যার কারণে পোর্টালটির সাথে ওই আলমারিটি লিঙ্ক হয়ে যায়। আর এই জন্যই বাড়ি আর মিন আলমারির সামনে আসার সাথে সাথেই গ্র্যাভিটি তাদের টেনে ঢুকিয়ে ফেলে। আর এই জন্যই ফা যখন বাড়ি তল্লাশি করছিল তখন আলমারির নিচে ওই সার্কেলটি এই জন্যেই পেয়েছিল। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এখানে কি হচ্ছে। মিন আর বাড়ি এভাবে 2024 সাল থেকে 1992 সালে চলে এসেছে। বাড়ির চোখ খোলার পর তার সামনে তার নিজের মাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার মা তো অনেক আগেই মারা গিয়েছে। বাড়ি দেখতে পায় সে এখন তাদের ঘরে বেসমেন্টে থাকা ল্যাবে চলে এসেছে। ল্যাবটি সম্পূর্ণ ঠিক রয়েছে, ল্যাবের মেশিন আর এক্সপেরিমেন্ট বক্সটিও একদম ঠিক। বানিতা বাড়িকে দেখে চিনতে পারে না সে কে। আচ্ছা, এখানে আপনাদের একটু কনফিউশন হতে পারে যে বানিতার মেয়ে বাড়ি তো মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, তাহলে এই বাড়ি কেন বানিতাকে মা বলে ডাকছে? আসলে এখানে বাড়ি হলো সেই ছোট্ট মিন যে ভুলে 2024 সাল থেকে 1992 সালে চলে এসেছে। মানে বাড়ি আর মিন একজন। পুরো গল্পটি শুনতে থাকুন, আস্তে আস্তে বুঝতে পারবেন। কিন্তু বানিতা বাড়ির হাতে ওই গুলিটি দেখে অনেক ভয় পেয়ে যায়। সেভাবে বাড়ি হয়তো তাকে আঘাত করবে, এই জন্য সে বাড়ি থেকে গুলিটি নিয়ে নেয়। এরপর আবার ওই বক্সটির দরজা লক করে দেয়। বাড়ি বারবার বলতে থাকে যে সে তারই মেয়ে, কিন্তু বানিতা বাড়িকে ওখানে লক করে উপরে চলে যায়। অন্যদিকে ফা বাড়ির সাথে কথা বলার পর জারুকানান হাউসে চলে যায়। সেখানে যাওয়ার পর বাড়িকে পুরো বাড়ি খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে কাউকেই খুঁজে পায় না। এরপর ফা বাড়িকে খুঁজতে খুঁজতে মিনের রুমে থাকা আলমারির সামনে বাড়ির মোবাইলটি খুঁজে পায়। পরে সব পুলিশ অফিসার আসার পর পুরো ঘর তল্লাশির পরে সেখানে শুধুমাত্র বাড়ির আনা ওই ক্যাশগুলিকে খুঁজে পায়। এরপর বানিতার স্টাডি রুম থেকে 1992 সালে মিনের আঁকা ড্রয়িংগুলো খুঁজে পায় এবং ফা কিছু
কিছু সেখান থেকে এভিডেন্স নিয়ে নেয় এবং সেখানে বাণিতার স্বামী আর তার আসল মেয়ের বাড়ির ছবি খুঁজে পায়। এরপর তারা নতি চাচাকে ছবিতে থাকা লোক এবং মেয়েটির কথা জিজ্ঞেস করলে সে জানায় এরা বাণিতার স্বামী এবং বাণিতার নিজের মেয়ে। ল্যাবের কথা জানতে চাইলে সে তেমন কিছুই বলে না, শুধু এতটুকু বলে যে বাণিতা 30 বছর আগে যখন এখান থেকে গিয়েছিল তখন থেকে ল্যাব রুম বন্ধ, আর সে সেখানে কি এক্সপেরিমেন্ট করছিল সেটা সম্পর্কে সে কিছুই জানে না। কিন্তু নতি চাচার চেহারা দেখে আমরা বুঝতে পারি যে সে এই ল্যাব সম্পর্কে অনেক কিছুই জানে, যেটা সে পুলিশদেরকে জানাতে চাচ্ছিল না। এরপর বাণিতা বাড়িকে খাবার দিতে গেলে বাড়ি আবার বলতে থাকে যে সে তার মেয়ে, আর মিনের কথাও বলে। মিনের কথা শোনার সাথে সাথে বুঝতে পারে যে সে মিনের মা, আর মিনকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। বাণিতা এই ব্যাপার বুঝতে পেরে সোজা উপরে চলে আসে আর কান্না করতে শুরু করে। আর আমরা বুঝতে পারি যে বাণিতা এভাবে মিনকে হারাতে চাচ্ছিল না, মানে মিনকে সে তার কাছেই রেখে দিতে চাচ্ছিল। এখানে বাণিতা তার মেয়ে বাড়িকে হারিয়ে এক প্রকার সাইকো এর মতো আচরণ করছিল, যে মিনকে সে নিজের মেয়ে করে রাখতে চাচ্ছিল। বাণিতা কান্না করার সময় নতি চাচা দেখে ফেললে বাণিতা তার কাছে সাহায্য চায়। এদিকে 2024 সালে ফা পুলিশ স্টেশনে গেলে অনেক দামি একটা গাড়ি দেখতে পায়, যে গাড়িটি সে গতকাল বাড়ির ঘরের সামনেও দেখেছিল। পুলিশ স্টেশনে যাওয়ার পর সে জানতে পারে যে সেখানে বাড়ির হাজব্যান্ড উত্তেচায় এসেছে। বাড়ির হাজব্যান্ডের সাথে তানাইয়ের অনেক ভালো বন্ধুত্ব রয়েছে, কারণ উত্তেচায় উচ্চ লেভেলের একজন কর্নেল। এখানে উত্তেচায় আসা মাত্রই বাড়ির আনার টাকাগুলো পুলিশ থেকে নিয়ে নেয়। সে মূলত এখানে এসেছিল এই টাকাগুলোর জন্যই। যেহেতু উত্তেচায়ের অনেক পাওয়ার ছিল তাই ফা এখানে কিছু করতে পারে না, কিন্তু উত্তেচায়ের উপর তার সন্দেহ হয় যে সেই বাড়িকে কিডন্যাপ করেছে, কারণ উত্তেচায় এখানে আসার আগে সে বাড়ির ঘরের সামনে গিয়েছিল। এখানে উত্তেচায়ের স্ত্রী এবং সন্তান নিখোঁজ হওয়া নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। ফা এই ব্যাপারে জিজ্ঞেস করলে উত্তেচায় বলে মিন তার মেয়ে না। ফা সন্দেহের বশে উত্তেচায়কে বলে যে সে যদি কালকে বাড়ির বাসায় ছিল না এমন প্রমাণ দিতে পারে তাহলে ফা তাকে সন্দেহের তালিকায় রাখবে না। তখন তানাই বলে এর প্রমাণ সে নিজে, কারণ উত্তেচায় নাকি গতকাল তানাইয়ের সাথেই একটা হোটেলে ছিল। এরপর ফা সেখান থেকে চলে আসে। ফা এভিডেন্স রুমে গেলে সেখানে জারুক আনন্দ হাউসের আরো একটা ফাইল খুঁজে পায়। সেখানে সে জানতে পারে 1992 সালে সেখানে একটা লাশ পাওয়া গিয়েছিল, আর সেখানে একটা গুলিও পায় যেটা ওই কেসের এভিডেন্স হিসেবে জমা ছিল। এসব কিছু দেখে ফা একদম অবাক হয়ে যায়। এদিকে 1992 সালে বাণিতার কথা অনুযায়ী নতি চাচা বেসমেন্টে যায় 2024 সালের বাড়ির উপর নজর রাখার জন্য। আচ্ছা, আপনাদের হয়তো মনে আছে 2024 সালে যখন প্রথমবার নতি চাচা বাড়িকে দেখেছিল তখন চমকে উঠেছিল। আসলে তার এই বাড়ির কথা মনে পড়েছিল, তাই সে চমকে গিয়েছিল। তো এখানে বাড়ি বারবার তার কাছে সাহায্য চায়, কিন্তু নতি চাচা তাকে কোনো সাহায্য করে না, কারণ নতি চাচা বাণিতাকে অনেক বেশি ভয় পেত এবং তার প্রতি অনেক বেশি লয়ালও ছিল। নতি চাচার কাছে কোনো সাহায্য না পেয়ে বাড়ি তখন দম বন্ধ হয়ে যাওয়ার নাটক শুরু করে। তখন নতি চাচা বক্সটির দরজা খুললে সে নতি চাচাকে ধাক্কা মেরে উপরে উঠে চলে আসে। তখন মিন বাড়িকে দরজার ফুটো দিয়ে দেখে ফেলে আর বুঝতে পারে যে মিন এখানে আছে, কিন্তু বাড়ি কিছু বলার আগেই পিছন থেকে নতি চাচা এসে বাড়ির মুখ চেপে ধরে, যার কারণে বাড়ি কোনো শব্দ করতে পারে না। এদিকে মিনেরও মনে হয় যে দরজার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে বাণিতা এসে মিনকে সরিয়ে দেয় আর নতি চাচাকে অর্ডার দেয় যে বাড়িকে যেন এখানে কোনোভাবে আসতে না দেয়। এখানে সে নতি চাচাকে বাড়িকে একেবারে মেরে ফেলতে বলে। বাণিতা এখানে এতটাই পাগল হয়ে যায় যে সে কি ডিসিশন নিচ্ছে সেটা সে নিজেও জানে না। অন্যদিকে 2024 সালে ফাদ পাওয়া এভিডেন্সের বিস্তারিত বের করলে জানতে পারে যে এই রিভলভারটি 1992 সালে বানানোই হয়নি এবং এই রিভলভারটি 2006 সালে উত্তেচায়ের নামে রেজিস্ট্রি করা। এই নিউজ পেয়ে তারা তিনজনই শকড হয়ে যায়। 2006 সালে রেজিস্ট্রি হওয়া রিভলভার 1992 সালে কি করে গিয়েছে? আর 1992 সালে জারুক আনন্দ হাউসের এই কেসটি আর কেউ নয়, ফায়ের বাবাই হ্যান্ডেল করেছিল। এরপর গুলিটি উত্তেচায়ের দিকে ফায়ের সন্দেহ উত্তেচায়ের উপর আরো বেড়ে যায়। ফা বুঝতে পারে যে 1992 সালের এই ঘটনার সাথে 2024 সালে মিন আর বাড়ির হারিয়ে যাওয়ার কোনো না কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। এরপর ফা সেই হোটেলে যায় যে হোটেলে উত্তেচায় গতকাল ছিল। এখানে ফায়ের সন্দেহ তখনও যাচ্ছিল না, তাই সে সেটা প্রমাণ নিতে হোটেলে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করলে দেখতে পায় উত্তেচায় আর তার
জানায় হোটেলে মেয়ে নিয়েছিল, অর্থাৎ তারা সত্যি কথা বলছিল। কিন্তু এটা দেখে ফায়ের মন খারাপ হয়ে যায়। এখানে তানাইও অন্য মেয়ে নিয়েছিল, মানে তানাই এখানে শুধু তার বউ বাচ্চাকে না, ফাকেও চিট করেছে। এজন্যই বলে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তো যাই হোক, ফা সেখান থেকে মন খারাপ করে বের হয়ে যায়। এদিকে 1992 সালে আমরা দেখতে পাই নতি চাচা বাড়িকে গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছে। বাড়ি নতি চাচার কাছে রিভলভার দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে নতি চাচা তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। তখন সে গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। অ্যাক্সিডেন্টে তারা দুজনই আহত হয়ে পড়ে। নতি চাচা তার জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু বাড়ি কোনো রকম গাড়িতে বের হয়ে যায়। বের হওয়ার সময় সে গাড়ির রেডিওতে শুনতে পায় এটা 1992 সালের সময়, যেটা শুনে বাড়ি একদমই অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? সে তো 2024 সালে ছিল। বাড়ি কোনো রকম জঙ্গলের মধ্য দিয়ে জারুকানান হাউসের পাশে থাকা জঙ্গলে এসে পৌঁছালে দূর থেকে সেখানে মাস্ক পরা মিনকে দাঁড়িয়ে থাকতে দেখে। মিনও সেখানে গাছের পিছনে কারো হাত দেখতে পায়, যেমনটা সে 2024 সালে জারুকানান হাউসে আসার পর দেখেছিল। কিন্তু এখানে বাড়ির চেহারা দেখার আগে আবার নতি চাচা এসে বাড়িকে মাথায় আঘাত করলে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। মিনও অবাক চুকে সেদিকে তাকিয়ে থাকে, কিন্তু সে সেখানে আর কাউকেই দেখতে পায় না। আচ্ছা, এখানে এই বাড়িতে 2024 সালের সাথে 1992 সালের একটা কানেকশন ক্রিয়েট হয়ে গিয়েছিল, যার কারণে 1992 সালের কিছু কিছু ভিশন 2024 সালের মিন আর বাড়ি দুজনেই দেখতে পাচ্ছিল। এটা হয়তো বা টাইম ট্রাভেল মেশিনের কিছু ত্রুটির কারণে হয়েছিল। এরপর নতি চাচা বাড়িকে টেনে টেনে আবারও সেই বেসমেন্টের এক্সপেরিমেন্ট বক্সে বন্দি করে রাখে। এদিকে 2024 সালের ফা হোটেল থেকে বের হয়ে সোজা তার বাবার কাছে চলে যায় জারুকানান হাউসের 1992 সালে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে, কারণ এই কেসটা তখন ফায়ের বাবা হ্যান্ডেল করছিল। এখানে ফা আর ফার বাবার কথা শুনে বোঝা যায় যে তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না, কারণ ফায়ের বাবা ফায়ের মায়ের উপর খুব অত্যাচার করত, যার কারণে ফা তার বাবাকে দেখতে পারে না। কিন্তু ফায়ের বাবা এখন ফায়ের মাকে খুব বেশি মিস করে। এখন মিস করে আর কি বা লাভ হবে? যাই হোক, ফা এখানে কেসের ব্যাপারে জানতে চাইলে তার বাবা বলে যে এই কেসটা খুবই অদ্ভুত ছিল। যে মহিলাটি মারা গিয়েছে সে বাণী তার মেয়েকে মারতে এসেছিল, কিন্তু পরে মেয়েটি নিজেই দুতলা থেকে পড়ে মারা যায় এবং তার উপর ঝুমকা লাইট পড়ার কারণে মৃত্যু হয় এবং মেয়েটির পুরো মুখ জ্বলে গিয়েছিল, যার কারণে তারা বডিও আইডেন্টিফাই করতে পারেনি। এই মেয়েটার কোনো আইডেন্টিটি পাওয়া যায়নি এবং কোনো আত্মীয় স্বজনও পাওয়া যায়নি, আর কেস অল্প সময়ের মধ্যে ক্লোজ হয়ে গিয়েছিল। কিন্তু এখানে ফায়ের বাবা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে দেয়, যেটা হলো মৃত মেয়েটির হাতে একটা কাগজ ছিল যেখানে একটা ফোন নাম্বার লেখা ছিল। ফায়ের মনে একটু খটকা লাগে, কারণ রাতে যখন বাড়ি ফোন করেছিল তখন বাড়ি বলেছিল যে তার কাছেও একটা গুলি আছে। ফায়ের এখানে বারবার মনে হচ্ছে 1992 সালে ঘটে যাওয়া ঘটনার সাথে 2024 সালের বাড়ি আর মিনের নিখোঁজ হওয়ার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। পুলিশ স্টেশনে আসার পর সে আবার সব ফাইল চেক করলে যা দেখতে পায় তা একদমই শক করে দেওয়ার মতো। ফা দেখে সে বাড়িকে যে নাম্বারটি লিখে দিয়েছিল সেটা 1992 সালের কেসের এভিডেন্স বক্সে। আপনাদের হয়তো মনে আছে ফা শুরুতে বাড়িকে তার নাম্বার একটা কাগজে লিখে দিয়েছিল, আর যেদিন রাতে বাড়ি নিখোঁজ হয়েছিল সেদিন রাতে বাড়ি সেই কাগজ থেকে নাম্বার নিয়ে ফাকে ফোন দিয়েছিল, আর ফোন করার পর সে কাগজটা বাড়ি নিজের কাছেই রেখে দিয়েছিল। যখন বাড়ি 1992 সালে চলে যায় তখন সেই নাম্বারের কাগজটি বাড়ির সাথেই ছিল, যার কারণে সেই কাগজটা 2024 সালের ফা 1992 সালের কেসের এভিডেন্স বক্সে পেয়েছে। এতে করে ফায়ের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। বাড়ি আর মিন ওই ঘরে আছে, কিন্তু তারা 2024 সালের সময় নেই, 1992 সালের সময়ে আছে। এইসব কিছু বুঝতে পেরে ফা দ্রুত জারুকানান হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে 1992 সালে বানিতা নতি চাচাকে অনেক করে বলে সে যেন বাড়িকে দ্রুত গুলি করে মেরে ফেলে। বাড়ির জ্ঞান ফেরার পর সে নতি চাচাকে আবার বলতে থাকে যে সে বাড়ি। নতি চাচা তাকে আসল বাড়ির ছবি দেখিয়ে বলে যে এই মেয়েটি হলো বানিতার মেয়ে বাড়ি, যে গত বছরে মারা গিয়েছিল। বাড়িও দেখে অবাক হয়ে যায়, কারণ এই মেয়ে যদি বাড়ি হয় তাহলে সে কে? তার মা তো বানিতাই। তখন বাড়ি মিনের কথা বলে যে সে শুধু মিনকেই চাচ্ছে, মিনকে এনে দিলে সে এখান থেকে চুপচাপ চলে যাবে। তখন নতি বুঝতে পারে যে বানিতা এখানে বাড়ির মেয়ে মিনকে জোর করে রেখে দিয়েছে, যার কারণে বাড়ি এমন করছে।
করছে। তখন বাড়ির চিৎকার চেঁচামেচিতে থাকতে না পেরে নতি চাচা উপরে চলে আসলে বানিতা তাকে বকা দিয়ে আবার নিচে পাঠিয়ে দেয়। এদিকে বাড়ির হাতে থাকা একটা পাথর দিয়ে সে বক্সের গ্লাসটি ভেঙে ফেলে, যে পাথরটা সে বাইরে থেকে হাতে করে নিয়ে এসেছিল। তখন সেখানে নতি চাচা চলে আসে তাকে আটকাতে, কিন্তু বাড়ি এখন হিংস্র হয়ে উঠেছে। সে আর কাউকেই ভয় পায় না। সে হাতে একটা কাচের টুকরো নিয়ে নতি চাচার চোখে ঢুকিয়ে দেয়। এটা দেখে বাড়ির মনে পড়ে 2024 সালের নতি চাচার কথা, যেখানে তার এক চোখ নষ্ট ছিল। বাড়ি বুঝতে পারে যে 1992 সালে বাড়ি নিজেই নতি চাচার চোখ নষ্ট করে দিয়েছিল নিজের আত্মরক্ষার জন্য। আর নতি চাচাও পুলিশদেরকে বলেছিল এক পাগল মহিলার হাত থেকে বানিতাদেরকে বাঁচানোর জন্যই সে তার চোখ হারিয়েছিল। অর্থাৎ সে বাড়ির কথাই বলছিল। বাড়ির নতি চাচাকে চিনতে পারার পর তাকে আর কোনো আঘাত না করে উপরে চলে আসে। মিনের রুমে গিয়ে মিনকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে কাঁদতে শুরু করে। আর ঠিক তখনই বানিতা সেখানে চলে আসলে বানিতা বাড়িকে টেনে মিনের রুম থেকে বের করে নিয়ে আসে। বাড়ি বানিতাকে বারবার বলতে থাকে যে বাড়ি তার মেয়ে আর মিন বাড়ির মেয়ে। বাড়ি 2024 সাল থেকে এখানে চলে এসেছে, কিন্তু বানিতা পুরো পাগল হয়ে গিয়েছিল, যার কারণে সে বাড়ির কোনো কথা না শুনে বাড়ির উপর গুলি চালিয়ে দেয় আর তাকে 2 তলা থেকে ফেলে দেয়। বাড়ি পড়ার সময় প্রথমে জুমকলাইটির সাথে ধাক্কা খেয়ে এরপর নিচে ফ্লোরে পড়ে যায় আর তার চেহারার উপরেই ঝুলন্ত লাইটটি পড়ে যায় এবং ইলেকট্রিক শকের কারণে আগুন ধরে যায়, যার কারণে বাড়ির চেহারা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। আর এই জন্যে পুলিশ তার বডি আইডেন্টিফাই করতে পারেনি। আর এই কারণে 2024 সালে ঝুলন্ত লাইটটি ছিল না এবং ঝুলন্ত লাইটের নিচে টাইলসটি ভাঙা ছিল, যেটা ফা প্রথমে এই বাসায় আসার পর খেয়াল করেছিল। অর্থাৎ ছবিতে থাকা মৃত লাশটি হলো বাড়ি। 2024 সাল থেকে 1992 সালে গিয়ে মারা গিয়েছে। বাড়ি যখন মারা গিয়েছে তখনই ঘড়ির কাঁটাটিও বন্ধ হয়ে যায়। বাড়ির মৃত্যুটি একটা টাইম লুপে আটকে যায়। 2024 সালের ফা এইসব কিছু বুঝতে পেরে সে অনেক কান্না করে, কারণ বাড়ির শেষবারের মতো তাকেই ফোন দিয়েছিল, কিন্তু সে বাড়ির জন্য কোনো কিছুই করতে পারেনি। ততক্ষণে সেখানে উত্তেচায় আর তানাই সহ পুরো পুলিশ ফোর্স জারকানান্থ হাউসে ফায়ের কাছে চলে আসে। ফা প্রথমে উত্তেচায়ের উপর নিজের রাগ ঝাড়ে, কারণ ফা এখানে বাড়ির মৃত্যুর জন্য উত্তেচাইকে দায়ী মনে করছিল। উত্তেচাই যদি ফাকে এভাবে টর্চার না করত তাহলে বাড়ির এভাবে তার থেকে পালিয়ে জারকানান্থ হাউসে আসতে হতো না, আর বাড়ি আজ বেঁচে থাকতো। এবং সে সাথে ফা তানাইকেও অনেক অপমান করে এবং পুলিশ ফোর্স থেকে রিজাইন দিয়ে চলে যায়। এরপর ফা একটা মেয়ে সন্তান জন্ম দেয়, আর তানাইয়ের করা অপরাধের কারণে সে তানাইকে সবখান থেকে ব্লক করে দেয় এবং তার মেয়ের বার্থ সার্টিফিকেটে পর্যন্ত তার বাবার নাম হিসেবে তানাইয়ের নাম দেয় না। এরপর তে জানতে পারে যে 2024 সালে ল্যাব রুমে থাকা রক্ত বাড়ির রক্ত আর মিনের টুথব্রাশ থেকে নেওয়া ডিএনএ স্যাম্পল একজন ব্যক্তির। অর্থাৎ ফারি যখন ওই এক্সপেরিমেন্ট বক্সের আয়নাটি ভেঙেছিল তখন সে নিজেও অনেক আহত হয়েছিল, আর ওই আহত হওয়ার পরে তার রক্ত ওই ফ্লোরেই পড়েছিল। তে একেবারে শক হয়ে যায়, কারণ মিন আর বাড়ি তো দুজন আলাদা ব্যক্তি, তাহলে ডিএনএ স্যাম্পল এক ব্যক্তির হলো কিভাবে? আর ওই ল্যাব রুম সম্পর্কে তো বাড়ি কোনো কিছুই জানতো না, তাহলে বাড়ির রক্ত সেখানে কি করে গিয়েছে? এই কথা ফাকে জানালে ফা খুব একটা অবাক হয় না, কারণ ফা আগে থেকে সবকিছু বুঝে গিয়েছিল। আসলে এখানে বাড়ি এবং বাড়ির মেয়ে মিন হলো একজন। এরপর ফা তার মেয়েকে নিয়ে অন্য জায়গায় চলে যায় এবং তেকে ফায়ের জায়গায় প্রমোট করে দেওয়া হয়। শেষে আমরা 1992 সালে দেখি যেখানে বানিতা মিনের নাম পাল্টে রেখে দেয় বাড়ি। আর মিন যেহেতু অনেক ছোট ছিল তাই ডাক্তার সহজেই তাকে হিপনোটাইজ করে তার আগের সব স্মৃতি মুছে দেয়। আর এই কারণে বড় হওয়ার পর বাড়ি নিজের মা সম্পর্কে কোনো কিছু মনে করতে পারছিল না। এরপর বানিতা মিনকে বাড়ি নাম দিয়ে তাকে নিয়ে ব্যাংকক চলে যায়, যেখানে মিন বাড়ি হিসেবে বড় হয়। বড় হওয়ার পর বানিতা একদিন বাড়ির চেহারা খেয়াল করে দেখলে তার 1992 সালের বাড়ির কথা মনে পড়ে যায়, যা একেবারে সেম ছিল। বানিতা তখন বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে 1992 সালের বাড়িকে মেরে, কারণ বাড়ি তারই মেয়ে ছিল। আর বানিতা তখন বাড়িকে বলে যে ঘরে যেও না, মানে ডোন্ট কাম হোম। বানিতা নিজের ভুল বুঝতে পেরে তার মানসিক অবস্থার আরো বেশি অবনতি হওয়া শুরু হয় এবং একদিন বানিতা মারা যায়। বড় হওয়ার পর বাড়ির নিউজ রিপোর্টার হয়। কাজের সূত্রে বাড়ির উত্তেচারের সাথে পরিচয় হলে তারা ভালোবেসে বিয়ে করে, যেখানে তাদের ঘর আলো করে আসে একটা কন্যা সন্তান। সেই কন্যা
কন্যা সন্তানই বড় হয়ে মিন হয়। এক পর্যায়ে অত্যাচারের টর্চার সহ্য করতে না পেরে বাড়ি মিনকে নিয়ে ব্যাংকক থেকে পালিয়ে জারুকানান্থ হাউজে চলে আসে। আর এরপরের কাহিনী আমরা এতক্ষণ জেনেছি। আর এই সিরিজটি এখানেই শেষ হয়। আচ্ছা, এখানে আপনারা হয়তো ছোট ছোট অনেকগুলো বিষয় নিয়ে কনফিউশনে আছেন, তাই আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি শুরু থেকে আবার বলছি। 1991 সালে জারুকানান্থ হাউসে বানিতা তার মেয়ে বাড়ি এবং স্বামী বাটের সঙ্গে থাকতো, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার স্বামী এবং মেয়ে মারা গেলে বানিতা টাইম ট্রাভেল করে তাদের বাঁচাতে চায়। কিন্তু সেখানে উল্টো হয়, টাইম মেশিনটি অতীতের বদলে ফিউচারের সাথে কানেক্ট হয়ে যায় এবং এক্সপেরিমেন্ট করার সময় বানিতা 2024 সালে মিন নামের একটা ছোট্ট মেয়েকে ভবিষ্যৎ থেকে এখানে নিয়ে আসে। পরবর্তীতে মিনের মা বাড়িও ওই টাইম মেশিনের সাহায্যে 2024 সাল থেকে 1992 সালে চলে আসে, যাকে বানিতা মেরে ফেলেছে। আর মিনকে তার আসল মেয়ে বাড়ির নাম দেয়। আর এই বাড়ি নাম দেওয়া মিন হলো 1992 সালে আসা মিনের মা বাড়ি। অর্থাৎ এখানে মিন আর বাড়ি হলো একজন। অর্থাৎ মিন বড় হওয়ার পরে বাড়ি হয়। অর্থাৎ এখানে মিন বড় হয়েই বাড়ি হয়। বড় হওয়ার পর তার মেয়েকে নিয়ে জারুকানান্থ হাউসে চলে আসে। আর এখানে 2024 সালে ছোট মিন যে আত্মাটাকে দেখতে পেত, সেটা আলটিমেটলি বাড়িরই আত্মা, যেটা 1992 সালে মারা যাওয়ার পর ওই ঘরেই বন্দী হয়ে গিয়েছিল। আর এই জন্যই মিনই শুধুমাত্র ওই আত্মাকে দেখতে পেত। আর বাড়ি যে বাচ্চাটা দেখতে পেত, সেটা আসলে সে নিজেই। 1992 সালে ছোটবেলার মিনকেই সে দেখতে পেত। আচ্ছা, এখানে সবচেয়ে বড় টুইস্টের ব্যাপার হলো মিন কিভাবে মিনকে জন্ম দিল, বা বাড়ি কিভাবে বাড়িকে জন্ম দিল। আসলে এটা হতে পারে যে সিরিজে যেভাবে মিনকে বাড়ির মেয়ে হিসেবে দেখানো হয়েছে, সেটা হয়তো সত্যি সত্যি মিন বাড়ির মেয়ে না। মিনকে হয়তো অন্য কেউ জন্ম দিয়েছে, আর বাড়ি ওই বাচ্চাটাকেই দত্তক নিয়েছে। কারণ এখানে উত্তেচার আগে একবার ফাঁকে বলেছিল যে মিন তার মেয়ে না। হয়তো সত্যি সত্যি মিন তার মেয়ে না, মিন অন্য কারো মেয়ে। তো দেখা যাক, হয়তো সেটা নিয়ে এই সিরিজের পরবর্তী সিজন আসতে পারে। সেকেন্ড সিজনে হয়তো ফায়ের সাথেও বাড়ি আর মিনের কোনো একটা কানেকশন জুড়ে দিতে পারে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের সিরিজটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করছি সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।